কাঁটাতারের বেড়া ইস্যুতে কঠোর অবস্থানে বিজিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে ভারতের দূত। সীমান্ত অপরাধ দমনে কাজ করতে চায় দুদেশ। পুতুলের নামে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটিশ বিরোধী দলীয় নেতার। প্রয়োজনীয় সংস্কার করে এবছরই নির্বাচন চায় বিএনপি। ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠক। সংসদ ও স্থানীয় ভোট একসাথে সম্ভব নয় বলছে ইসি। ব্যবসা গুটিয়ে নিতে গভর্নরের কাছে এক্সিট পলিসি চাইলেন উদ্যোক্তারা। ব্যাংক ঋণ জ্বালানি সংকটের মাঝে গ্যাস বিদ্যুতের দাম নিয়ে উদ্বেগ। নতুন ভাইরাস এইচএমপির সংক্রমণ রোধে আসতে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি। দেশে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত। সীমান্তে সতর্কতা। এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না, আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। লস এঞ্জেলসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ। উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির। শুধু ব্যাটসম্যান সাকিবের আগ্রহ নেই। নির্বাচকদের বাদ পড়েই লিটনের ব্যাটে ঝড়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের এই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। এখানে আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারি দিব, আমরা এটা যেন ওইটাই হয়। কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিলেন ভারতীয় হাই কমিশনার। বলেছেন, দুই দেশের বোঝাপড়ায় সীমান্ত কমাতে চায় দিল্লি। সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ ঢাকার।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে তলবের জবাব দিতে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘন্টা। বৈঠকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় সহ অপরাধ মুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বৈঠকে। পরে সন্ধ্যায় এই বিষয়ে গণমাধ্যমে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডে এবং দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দিল্লিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে ঢাকা দিল্লি কাজ করবে বলেও জানান তিনি। প্রায়োগিক কর্মকাণ্ড। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পূর্বাচলে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুজনেই আসামি। জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলাটিতে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় পুতুলকেও। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন মন্ত্রণালয়টির প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব। আসামিদের তলব করে চিঠি দিয়েছে দুদক। যে আসামিরা পলাতক, তদন্তের প্রয়োজনে তাদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের আরো 5টি রাজুকের প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে বাকি কাজ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ বেশি দিন চলতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় ইউরোপীয় ইউনিয়নের কাছে।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপি। যাতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন প্রশ্নে তুলে ধরা হয় দলটির অবস্থান। আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। বৈঠকে দেশের অর্থনীতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। নির্বাচন ও সংস্কার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কি বলেছেন তা জানতে চাইলে কোনো উত্তর দেননি আমির খসরু। এদিকে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আশা করছি তাদের যে তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। সীমান্তে ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে যে কোনো পদক্ষেপের আগে দুই দেশের আলোচনা হওয়া দরকার। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একদিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করছে না ইসি। বলছে সবার আগে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনাকে সামনে রেখেই এগুচ্ছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় ইসিতে আনার পদক্ষেপ নেওয়া হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচন নিয়ে সরব রাজনীতির মাঠ। জাতীয় না স্থানীয় সরকারে ভোট আগে হবে, এ নিয়ে বিভিন্ন মত আছে সংশ্লিষ্টদের। রোববার কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ইসি সদস্যরা। আলোচনায় প্রাধান্য পায় জাতীয় এবং স্থানীয় নির্বাচন। পরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশনের মূল আগ্রহ জাতীয় নির্বাচনকে ঘিরে। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন মনে করেন জাতীয় পরিচয়পত্রের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা আইন সিদ্ধ নয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অংশীজনদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই ইসির একমাত্র লক্ষ্য। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আগামীর জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা। ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় সরকার। এ সময় রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তরের একটি চিঠি হস্তান্তর করেন। ফিজিওথেরাপি নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আরও বেশি স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার বেশ কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে যাচ্ছেন ছেলে তারেক রহমান। রোববারও বাসার খাবার নিয়ে স্ত্রী জুবাইদা সহ হাসপাতালে ঢুকতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়ে পরে হাসপাতাল থেকে ফিরে যান তারা। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট
ওনারা ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ আমাদের জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বিকেল 5টা থেকে ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়, চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। এদিকে ঘটনার পর কলেজের শিক্ষা কার্যক্রম 3 দিন এবং আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ। বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও জ্বালানি সংকটের মাঝেই নতুন করে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। উপযুক্ত পরিবেশ না থাকায় ব্যবসা গুটিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এক্সিট পলিসি চেয়েছে ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নেতারা বলেন, এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান। তার উপর নতুন করে ভ্যাট আরোপ ও শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধিকে ব্যবসার অন্তরায় হিসেবে দেখছেন তারা। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, এলসি জটিলতা, ডলারের চড়া দামে অনেকদিন ধরে বিপর্যস্ত ব্যবসায়ীরা। সেই সাথে গেল 3 বছরে গ্যাসের দাম বেড়েছে প্রায় 400%। এরপরও আছে গ্যাস বিদ্যুতের সরবরাহ সংকট। সব মিলিয়ে এখনও বিনিয়োগ বান্ধব হতে পারেনি বাংলাদেশ। রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে। দাবি জানান দেউলিয়া আইন পরিবর্তনের, চান এক্সিট পলিসি বা ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি। আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত দিতে পারি। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপির দায় শুধু ব্যবসায়ীদেরই নয়, তা এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। তাছাড়া নগদ প্রণোদনা না পেলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও জানান তিনি। এর দায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকেও নিতে হবে, শিডিউল ব্যাংকেও কিন্তু নিতে হবে। এই দায় একা কিন্তু খালি ব্যবসায়ীদের না। আপনাদের দায়িত্ব আপনারা করবেন, আমাদের দায়িত্ব আমরা করব। আপনারা যদি কারেক্ট থাকেন তাহলে বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি বসে যাওয়ার কোনো কারণ আমরাও দেখি না। এ সময় এলসি জটিলতা দূর করা এবং সুদের হার কমানোর দাবি করেন বিজিএমইএ প্রশাসক। ইন্টারেস্ট রেট একটু ইয়েতে রাখা, আমাদের এলসি সাপোর্ট দেওয়া, আমাদের এক্সিট পলিসিটা যারা একটা অনেক সিক আছে, এসএমই আছে, যারা যদি এক্সিট করতে চায় তাদেরকে যেন আমরা নতুনভাবে তারা কাজ করতে পারেন। গভর্নর মধ্যে খুব আশ্বস্ত করেছেন, ওনারা এই চ্যাপ্টার 11 লাইক একটা এক্সিট পলিসি করছেন। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তির দাবিও জানায় বাণিজ্যিক সংগঠনগুলো। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ভ্যাট বাড়ানোয় জীবনমানের উপর সামান্য প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 45,000 কোটি টাকা। সেসব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো বাধ্যতামূলক। ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। HMPVর ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে স্থল সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে IEDCR। সংস্থাটি বলছে, এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV।
প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে HMPV শনাক্ত হয়েছে বলে জানালো আইইডিসিআর বলছে, জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, HMP নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্টলি আছে কোভিড এর কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে, এবং কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনো মতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে HMPV নিয়ে মার্চ-এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়, এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না। আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। শেখ হাসিনার উন্নয়নের চোখ নিপীড়িত চা শ্রমিকদের দিকে পড়েনি। উন্নয়নের গল্পে বাংলাদেশকে মঙ্গল গ্রহ মনে হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন সার্জিস আলম। সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা ধনা বাউরি। উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা সহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে। কি রেশন? আমাদের খায়রুল আপা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজি আটা। আমরা এই ম্যানেজমেন্টকে বলতে চাই, দয়া করে বছরের পর বছর লাগবে না, শুধু 1 সপ্তাহ ওই 3.5 কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আগামী নির্বাচনে মার্কা দেখে নয়, প্রতিনিধিদের দেখে জনগণকে ভোট দিতে অনুরোধ করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকেলে প্রেস ক্লাবে গণশক্তি সভায় নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। পার্লামেন্টে নির্বাচিত সংখ্যা 300 থেকে 500 আসনে উন্নীত করার কথা বলা হয়েছে। সেই সাথে পার্লামেন্ট দ্বিকক্ষ করার সুপারিশ করে গণশক্তি সংগঠন। সভায় বক্তারা বলেন, ভোটার লিস্ট আপডেট করা সহ আগামী নির্বাচনে যেন টাকার খেলা না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কিশোরগঞ্জের তারাইলে দলের কাউন্সিল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকালে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল হাসান রতন রাউতি ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 40-এ চারপাশ থেকে 18 থেকে 20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে।
গলি থেকে মূল সড়কে এনে মারধর করা হতে থাকে তাকে। 4 জন চাপাতি দিয়ে কোপাতে থাকেন। এই সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যায় ভবনের নিরাপত্তা রক্ষীরা। লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না, তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। এই নামগুলো আমি মামলা করেছি, এদের নামই করেছি। এরা কি দলীয় কোনো পোস্টে আছেন নাকি? না, এরা কোনো দলীয় কোনো পোস্টে নেই। এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী। আমরা মার্কেট না, শুধু আমরা চলাফেরাটা আমাদের স্বাধীনভাবে চলবে। ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করবে। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এদের একটা নির্বাচন সংশ্লিষ্ট ওটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, প্রাথমিক ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান এমন ঘটনার পর আতঙ্কে আছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের 2 ব্যবসায়ীর ওপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী 2 ব্যবসায়ী। 12টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় 18 থেকে 20 জন হামলাকারী 1 ঘন্টা আগে থেকেই ওত পেতে ছিল। একদল কুপিয়েছে, আরেক দল ছিল সহায়তায়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরাও ধরা পড়বে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগামী বুধবার তারাইল উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইদুজ্জামান মোস্তফা, শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 40-এ চারপাশ থেকে 18 থেকে 20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে। গলি থেকে মূল সড়কে এনে মারধর করা হতে থাকে তাকে। 4 জন চাপাতি দিয়ে কোপাতে থাকেন। এই সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যায় ভবনের নিরাপত্তা রক্ষীরা। লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না, তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। এই নামগুলো আমি মামলা করেছি, এদের নামই করেছি। এরা কি দলীয় কোনো পোস্টে আছেন নাকি? না, এরা কোনো দলীয় কোনো পোস্টে নেই। এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী। আমরা মার্কেট না, শুধু আমরা চলাফেরাটা আমাদের স্বাধীনভাবে চলবে। ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করবে। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এদের একটা নির্বাচন সংশ্লিষ্ট ওটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, প্রাথমিক ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান এমন ঘটনার পর আতঙ্কে আছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ আবার একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে ক্রেতা সমাগম অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন ছুটির দিনগুলোতে বেশি বেচা বিক্রি হচ্ছে, কর্মদিবসে সেই তুলনায় অনেকটা কম। প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা মুখর থাকে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ দূরে হওয়ায় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর, তবে মেলা প্রাঙ্গণ বেশ গোছানো। পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করা যাচ্ছে। এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে সন্তুষ্টির কথাও জানান। Actually, it's very slow in working days, but we are getting response from last Friday. Saturday was good also. রবিবার তো কাস্টমার তুলনামূলক একটু কম আপা। গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মোটামুটি খুবই ভালো কাস্টমার ছিল। তো এই রাস্তা ট্রাক চলে বেশি, একটু এই জন্য একটু ভোগান্তি হয়েছে, আধা ঘন্টা লেট হয়েছে। মাত্র আসলাম, দেখি পছন্দ হলে কিনবো। এক ছাদের নিচে সবকিছুই পাওয়া যায়, আপনার যা নিত্য প্রয়োজনীয় যা চান সবকিছুই পাওয়া যায়। ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি বুক করা মোটরসাইকেলগুলো ডেলিভারি শুরু করেছে। নতুন বছরের শুরুতেই রয়্যাল এনফিল্ড এর মোটরসাইকেল ডেলিভারির খবর ক্রেতাদের জন্য নিয়ে এসেছে অপার আনন্দ এবং উচ্ছ্বাসের মুহূর্ত। প্রতিষ্ঠানটি জানায় এ বছরের জানুয়ারির মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের 9টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এই শোরুমগুলো থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। বহুজাগতিক সিগারেট কোম্পানির ওপর শুল্ক ও মূসক কম বাড়িয়ে একচেটিয়াভাবে নিম্নস্তরের দেশীয় কোম্পানির ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায় বিদেশি কোম্পানির উৎপাদিত সিগারেটে নামমাত্র 2% সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ধুঁকতে থাকা দেশীয় উদ্যোক্তাদের নিম্ন সিগারেটে একক বছরে প্রায় 12% শুল্ক বাড়ানো হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি এসব অভিযোগ করেন। দেশীয় এবং বহুজাগতিক সকল ব্রেভারেজ কোম্পানির ব্যবসায়ীরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট কোমল পানীয়তে নতুন করে আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারপূর্বক এই খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি জানিয়েছেন। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্রেভারেজ ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এইসব কথা বলেন। সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় এই শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা ব্যাপক হতাশা ব্যক্ত করেন। বলেন, নতুন করে এই করারোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে পণ্যের মূল্য আরও বাড়বে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানল। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসে দুষছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। কয়েকদিন ধরে আগুনের সাথে লড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। উত্তপ্ত বাতাসে শহরে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। আগুনের লেলিহান শিখা বাঁক বদলে এগুচ্ছে এখন লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে। আগুন ছড়িয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের 1000 একর এলাকায়। দাবানলের গ্রাসে পুড়ছে বহু ঘরবাড়ি। নতুন করে হুমকিতে পড়েছে পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড ও ম্যানজেভিলের বাসিন্দারা। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো 1,66,000 মানুষকে। ধোঁয়ার কুণ্ডুলির মেঘে দিনের বেলায় রাতের নিস্তব্ধতা নেমেছে উপত্যকায়। বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে রক্ষায় নিরাপদে থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের।
পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর কথা বলছে ইরানও। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, পেজিশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, প্রাণ ও প্রকৃতি ধ্বংস দেখে কোনো মানুষ উদাসীন থাকতে পারে না। چقدر میشه روی این منطقه برای گسترش فعالیت‌ها আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়ে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। تمرکز افرادی که توش دارن زیست میکنن واقعا জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনের গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় প্রাণহানি 46,500 ছাড়িয়েছে, তবে প্রাণহানি এর থেকেও অনেক বেশি হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে। এদিকে ইসরায়েলে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত রয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে শুক্রবার থেকে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। একই দিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননেও হামলা চালিয়েছে দখলদার দেশটি। আর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা 46,500 ছাড়িয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণার বরাতে রয়টার্স জানিয়েছে, গাজার প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে শনিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসরায়েলের একযোগে 3 জায়গায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। এরই মধ্যে মাটির নিচে তৈরি গোপন বিশাল ক্ষেপণাস্ত্রের শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, এই স্থাপনাটি যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। নতুন কোনো চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। সাকিব তামিম যে দলে থাকবেন না তা নিশ্চিতই ছিল, তবে নতুন খবর, ফর্মে না থাকা দীর্ঘদিন পর স্কোয়াড থেকে ছিটকে গেলেন লিটন দাস। জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিক মাহমুদুল্লাহ, নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ পারভেজ হোসেন ইমন। রোববার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর বোলিং নিষেধাজ্ঞার মারপ্যাচে পড়ে শেষমেশ টাইগার বহরে থাকছেন না সাকিব আল হাসান। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল অবসরে, তবে দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। চমক বলতে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্তটা বিতর্কিত বলা যাচ্ছে না। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রানের দেখাই পাননি এই টপ অর্ডার ব্যাটার। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার। পেস ইউনিটে আছেন তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরীফুলের। এদিকে অলরাউন্ডার হিসেবে শক্তি যোগাবেন মেহেদী হাসান মিরাজ। দলের 2 স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পাওয়ার হিটার হিসেবে দলে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। টপ অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। আছেন সৌম্য সরকারও। এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উন্মোচন হবে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি ছন্দহীন লিটন দাসের, তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও বাদ পড়েছেন সোহান ও বিজয়। অন্যদিকে সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোতে লাল সবুজের হয়ে দারুণ করা শরীফুল হাসান মাহমুদ ছিটকে গেছেন দল থেকে। আর বলে ধার কমে যাওয়া মোস্তাফিজ সুযোগ পেয়েছেন শুধু অভিজ্ঞতার কারণে। বিস্তারিত থাকছে রিপোর্টে। আইসিসির প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টের দল ঘোষণার আগে ও পরে চলে আলোচনা সমালোচনা। এবারও ব্যতিক্রম ঘটেনি। 15 সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে হচ্ছে সমালোচিত। অফ ফর্মের কারণে লিটন দাসকে ছেটে ফেলা হয়েছে স্কোয়াড থেকে। অভিজ্ঞতা দিয়ে যে কোনো ম্যাচের মোমেন্টাম ঘোরানোর ক্ষমতা ছিল তার, তবে সম্প্রতি লিটনের পারফরমেন্স তার পক্ষে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চমক অভিষিক্ত পারভেজ ইমনের জায়গায় থাকতে পারতেন নাইম শেখ। সবশেষ 3 ম্যাচে নাইম ওয়ানডেতে খেলেছেন বিশুদ্ধ ইনিংস। এছাড়াও এনামুল হক বিজয় হতে পারতেন দলের ব্যাকআপ ওপেনার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বিজয়, এনসিএল টি20তে করেছিলেন সেঞ্চুরি। এছাড়াও বিপিএলে আছেন দুর্দান্ত ফর্মে। অভিজ্ঞ আর সিনিয়র ক্যাম্পেইনার হিসাবে সাকিব আল হাসানকে দলে রাখাই যেত। সবশেষ 10 ওয়ানডেতে 32.2 গড়ে ব্যাট করেছেন, যা তরুণ ব্যাটার তানজিদ তামিমের গড়ের তুলনায় প্রায় 12 বেশি। লিটন দাস দলে না থাকায় আর মুশফিকুর রহিমের ইনজুরিতে প্রশ্ন উঠেছিল উইকেট কিপিং কে করবেন। এই জায়গায় জাকির আলীর পরিবর্তে দলের সেরা পছন্দ হতে পারতেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের হয়ে ফিনিশিং রোলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোহান। মুস্তাফিজুর রহমানের কাটারে কমেছে ধার, তার পরিবর্তে দলে থাকতে পারতেন ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বল করতে পারা হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি ক্যারি করে নিয়ে আসা শরীফুল ইসলামও হতে পারতেন সেরা অপশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দলে জায়গা পাওয়া স্পিনার নাসুম আহমেদ। নাসুম ইকোনমি বোলার হলেও উইকেট টেকার হিসেবে দেশ সেরা শেখ মেহেদী। জিহাদ আল হাসান, নিউজ 24। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েই ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এই ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএলের প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভদেব নাথের রিপোর্ট। আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসেবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4-3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক, আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে, 6-4-8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4-9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। চায়ের নগর সিলেটে ঢাকা যেন পেল নতুন একটি প্রাণ। হারতে থাকা দলকে টেনে তুললেন লিটন দাস এবং তানজিদ তামিম। এই সিলেটেই ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তানজিদ তামিমকে নিয়ে গড়লেন বিপিএল এর রেকর্ড গড়া পার্টনারশিপ। শুভদেব নাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইনের মতোই এদেশের ক্রিকেটে সাকিব আল হাসান নামে নক্ষত্রের চিরতরে খসে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের নামই এখন অতীতের খাতায়।
6 নভেম্বর 2023 ভারত বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। ক্রিকেট দুনিয়ায় তোলপাড় করে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস, যার নেপথ্যে একজন সাকিব আল হাসান। মাঠে তার এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি অনেকটা নিশ্চিত তার। তবে বিশ্ব ক্রিকেটের এক সময়ের সেরা অলরাউন্ডারকে দলে না দেখে হতাশায় ডুবছেন সাধারণ ক্রিকেট ভক্তরা। সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছি, ব্যাটিং করে 80 রানের উপরে করছে, একটা ইনিংস খেলছে, বাঙ্গা আঙ্গুল নিয়ে খেলছে সাকিব। তারপর ওই যে ম্যাথিউসকে টাইম আউট করে, সাকিবের জন্য সবকিছু, সাকিবের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাইছি। তাহলে সাকিবকে এবার কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে না? সাকিব ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। একটা সাকিবের মতো অলরাউন্ডার আমাদের দরকার, আমরা জিততে পারবো না কোনো ম্যাচে, সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি লাগবেই। তারা বলছেন যার কারণে লাল সবুজের পতাকা উড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে, তার সাথে এমন কিছু ঘটবে তা ভাবেননি কেউ। 17-18 বছর একটা প্লেয়ার টানা পারফর্ম করে গেছে দেশের জন্য, এখন হুট করে তার এমন ডাউনফল আসলে মানানসই না। এই যে হুট করে ওনার বোলিং নিষিদ্ধ কান্ট্রি খেলার পর থেকেই, তো এটা আমি এজ এ সাকিব ফ্যান এটা আমার জন্য অনেক বেশি দুঃখের। আমাদের দেশে যে এরকম অলরাউন্ডার আর দ্বিতীয়বার হবে কিনা তাও সন্দেহ আছে, তাই আমি চাই উনাকে দ্রুত আমাদের ক্রিকেট টিমে সংযুক্ত করা হোক। কেন সাকিব আল হাসানকে দলে রাখা হয়নি তার স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব। বার্মিংহ্যাম ও চেন্নাইয়ে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ করতে না পারায় কমপক্ষে বছর খানেক অপেক্ষা করতে হবে নতুন করে পরীক্ষা দিতে। আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসরে যাওয়ার যে ইচ্ছে ছিল মিস্টার 75-এর তা আর পূরণ হলো না। তৌসিফুল হাসান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। ধন্যবাদ সবাইকে।